স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। পাভেল কাছে এসে বলল, চাচা চান কেন এমনটা করবে? শাহাদ শান্ত স্বরে বলল, তুলে নিয়ে আয় পাখিকে। ইয়াস এবং পাভেল ভ্যাবাচাকা খেয়ে গেল। বস বলছে এই কথা? পাভেল পুনরায় বলল, বস আপনি সুর। ততক্ষণ খাতির করবি যতক্ষণ মুখ দিয়ে আসল কথা বের না করে। আমার লিমনের প্রতি ফোঁটা রক্তের মূল্য আমি চুকাবো। কাউকে কোনো নিউজ দেওয়ার প্রয়োজন নেই। জি বস। তাহি ছুটে এসেছে শাহাদের ফোন পেয়ে। শাহাদ তাহিকে বলল, আমাকে হেল্প কর। ওকে এখানে দেখার মতো আপাতত কেউ নেই। চাচি আম্মুর অবস্থা জানিস, একজন নারীর সেবা দরকার। ভাইজান, ও কেমন আছে? বুঝতে পারছি না, আল্লাহ রহম করুক। মাথা বুকে লেগেছে, বুকে অনেকগুলো স্টিচ পড়েছে। বুকে কি করে লাগলো? শাহাদ নীরব। বুকে যে দাগ, ওটা কোপানোর দাগ। তাহি একপাশে বসলো। ইয়াস এবং পাভেল মিলে ডক্টরকে কনভিন্স করছে। পুলিশ কেস হওয়ার সম্ভাবনাও ছিল। সিচুয়েশন শান্ত করতে অনেকটা সময় লেগেছে। পাভেলকে আড়ালে নিয়ে গেল। জি বস। তোমার ম্যাডামের জন্য ওই বাড়িতে নিরাপত্তার কি অবস্থা? বাড়ি অলরেডি সেফ আছে। ভেতরে 3 জন আছে, বাইরেও বেশ কয়েকজন আছে। তুমিও সাবধানে থেকো। শাহাদ সামনে থেকে চলে গেল। পাভেল দীর্ঘশ্বাস ফেলে ভাবল, ভাইজান সাবধানে তো থাকতেই হবে। আমার ঘরে বাইরে সব জায়গায় বিপদ। তাই তো কোনো রকম প্রতিবাদ না করেই আপনার ইচ্ছেকে প্রাধান্য দিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসলাম। জানলাম না ছোট মেয়েটাকে, বুঝতে দিলাম না যে আর কখনোই ওই বাড়ির চিলে কোঠাটা পাভেলের হবে না। টিভিতে নতুন হেডলাইন, নায়িকা মোহনা মিশু কিডন্যাপ। বিকেলে 4টার দিকে দুর্বৃত্তরা তার বাড়িতে এসে তুলে নিয়ে গেল। পর্দা টিভি। মোহনা মিশুর মুক্তির জন্য রাস্তায় নেমে এসেছে শিল্পী গোষ্ঠী। চারিদিকে গুজবে ভরপুর। তদন্ত করতে গিয়ে ধরা পড়ে মোহনার আসল পরিচয়। বাংলা নিউজ। প্রতিটি খবরের চ্যানেল ঘুরিয়ে পেঁচিয়ে একই নিউজ। শাহাদ এলইডি স্ক্রিনে তাকিয়ে কুটিল একটা হাসি দিল। ক্লান্তি নিয়েই ঘুমাতে আসে দিয়া। ছোট্ট শাহেজা শাহাদকে ডাকতে ডাকতেই ভুলে যায় বাবা ডাক। তমার কোলে, কল্পনার কোলেই ঘুমিয়ে পড়ে। মাথা ব্যথায় অস্থির হয়ে পড়ে দিয়া। অতি চিন্তাই একমাত্র কারণ এই ব্যথার। ঘুমানোকে আপাতত একমাত্র সমাধান মনে করছে। সব ভুলে থাকতে চায় আপাতত। মজুমদার বাড়ি যেন প্রাণ ফিরে পেল দিহার আগমনে। মইন লাগিয়ে দিয়েছে হুলুস্থুলু কারবার, সেই সাথে তমা রান্নার এলাহি আয়োজন। মজুমদার বাড়ির রানীর পদধূলিতে মুখরিত এখন মহল। ঘুটঘুটে অন্ধকার কামরায় নিজেকে পেয়ে ছটফট করছে মোহনা। গোয়ানোর আওয়াজ। তখনই দরজা খুলে রুমে ঢুকলো 6 স্পাইডারের 3 সদস্য এবং সাথে একজন নারী সদস্য। এদের হাঁটার গতি দেখলেই বোঝা যায় বাতাসের সাথে তাল মেলানোর চেষ্টা। মোহনা এদের চেনে না। নারী সদস্য পাভেলের নির্দেশে মুখ খুলে দিল। তানভীর প্রশ্ন করল, লিমনকে মারতে চেয়েছিলেন কেন? মোহনা হেসে বলল, বলবো না। ইয়াজ প্রশ্ন করল, লিমনকে মারতে চাওয়ার কারণ কি? এবারও মোহনা পিচ্ছিরি হাসি দিয়ে বলল, বলবো না। মোহনার সামনে বরাবর চেয়ার টেনে বসলো তানভীর। পাভেল আয়েশি ভঙ্গিতে বসে বলল, মিসেস মোহনা, ইউ আর টু স্মার্ট উই নো, প্লিজ গো অপারেট। লিমনকে কেন মারতে চেয়েছেন? এতে আপনারই ভালো। গত দুবারের চেয়ে উঁচু আওয়াজে চেঁচিয়ে বলল, বলবো না শালি, কি করবি? বাও ছিটতে পারবি না, উল্টা নিজের কথা ভাবতো শিফা পাখি। পাভেল এক লাথি দিয়ে চেয়ার ফেলে দিয়ে মোহনার চুলের মুঠি ধরে কষে এক থাপ্পড় দিয়ে বলে, হরমজাদি, তোকে আমি এখানে গিরে ফেলে তোর বাল তোর হাতে ছেড়ব। বদমাস। শান্ত ছিলাম, বদ্ধ ছিলাম, ভালো লাগেনি। তোর মতো ব্যবসা বাঁচার অধিকার নেই। তানভীর ইয়াজ ভয় পেয়ে গিয়েছে পাভেলের রূপ দেখে। জোর করে পাভেলকে টেনে নিয়ে আসলো। পাভেল নিজেকে শান্ত করার চেষ্টায় আছে। তখনই ইয়াজের ফোন বেজে উঠল। ফোনের নির্দেশনা পেয়ে পুনরায় বেঁধে বের হয়ে গেল। লিমনের বুকের কাছটায় সেলাই বেশি পড়েছে। এক মুহূর্তের জন্য ছেড়ে যায়নি। জানানো হয়নি লিমনের মাকে। এখনো অবধি জ্ঞান ফিরেনি এই ছেলের।
দুইটা রাত কেটে গেল। এই লিমনকে তো চায়নি। দুষ্টু লিমনকে চোখে চোখে রাখতো, কখন আবার ভুল করে ফেলে। এত বড় যৌথ পরিবার খুব কম মানুষই মেনটেন করে, অথচ দাদাজান সব গুছিয়ে রেখেছিলেন। অবাধ্য চাচা রেদওয়ানকে গুছিয়ে রেখেছিলেন যতদিন জীবিত ছিলেন। দুটো সকাল, বিকেল, দুপুর গড়িয়ে রাত। বাসায় জানিয়েছে কাজে ব্যস্ত। লিমনের বাসায় জানে শাহাদের কাজে ঢাকার বাইরে আছে লিমন। এত বড় ঘটনা লুকানো চারটিখানি কথা নয়। রত্নাকে শাহাদ সুলতানা মঞ্জিলে এনে রেখেছে। শেফালি, শিফা চাচিকে ব্যস্ত রাখে শাহাদের কথায়। ওরাও জানে না প্রকৃত কারণ। দুদিন থেকেই খোঁজ নেওয়া সম্ভব হয়নি এমপি পত্নী ও কন্যার। ফোন বের করে কল দেবে, ঠিক তখনই দেখা মিলল লিমন নড়ছে। ফোনটা পুনরায় পকেটে রেখে লিমনের পাশে বসলো। হাত বাড়িয়ে ধরল লিমনের হাত। রক্তাক্ত কাঁটা ঠোঁট দুটোতে একটাই শব্দ উচ্চারণ করলো, ভাইজান। এত শব্দ থাকতে কেনই বা এই ছেলে ভাইজান উচ্চারণ করলো? মনে এত প্রবল বিশ্বাস পেল কি করে? চোখ খোলেনি, অথচ বিশ্বাসের জোরে তাকেই ডাকলো। লিমনের সুস্থ হাতটা আলতো করে ধরলো। লিমন হাতে কারো ছোঁয়া পেয়ে চোখ খোলার চেষ্টা করলো। খুলতেই যা দেখলো তাই চেয়েছিল। হালকা হাসলো, পুনরায় ধীরে বলার চেষ্টা করলো, ভাইজান, ওরা একা না, জেঠুমুনি। শাহাদ থামিয়ে দিয়ে বলল, আমি সব জানি, আর বলতে হবে না। তুই সুস্থ হয়ে যা, এরপর দুজন মিলে ওদের শাস্তি দিব, কেমন? ঘুমা এখন। লিমনের চোখে ভয় দেখল শাহাদ। লিমন আবার বলল, ভাইজান, ওরা ভাবিমাকে। থামল লিমন। শাহাদের চোখে বিস্ময়। দিয়ার কথা আসলো কেন? শাহাদ লিমনের দিকে তাকিয়ে বলল, আসতে বল, ভাবিমা কি? খুঁজছে। কেন? প্রতিশোধ আপনার ওপর। মনিয়াপাকে কেবিনে। শাহাদ মুচকি হাসলো। আর কত, নিজেকে শক্ত রাখার চেষ্টা করছে। সামান্য হেসে বলল, আল্লাহ ভরসা, তুই সুস্থ হ, আমি দেখছি। তাহি রুমে ঢুকতেই দুজন চুপ। আর একজন নার্স এসেছে। লিমনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছো? লিমন ইচ্ছে করেই চোখ বন্ধ করলো। তাহি স্পষ্ট বুঝলো তাহিকে উপেক্ষা করছে এই ছেলে। লিমনের শারীরিক অবস্থা দেখে যে কারো মনে মায়া জাগবে। ভাইজানের সামনে বেশি কিছু আর জিজ্ঞেস করেনি। এর মাঝেই লিমনের ডক্টর চলে এসেছেন। শাহাদের সাথে করমর্দন করে লিমনকে দেখে চলে গেলেন। সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা হলো হসপিটালে, তবে সকলের অগোচরে। শাহাদের খুব চিন্তা হয়, কয়টা অন্যায় এভাবে দমন করা যাবে? এই জীবনটাই অসহ্যকর। রাশেদের অমীমাংসিত কেস থেকে যে অন্যায় শুরু হয়েছে, কোনো ইতি ঘটছে না। একদিকে লিমন, অন্যদিকে স্ত্রী, সন্তান। হামজা তুহিনকে ফোন দিয়ে হসপিটালে থাকতে বলল। নিরাপত্তার জন্য ছদ্মবেশে লোকজন তো আছেই। বেরিয়ে এলো হসপিটাল থেকে। উদ্দেশ্য এখন নতুন চাচি। গজানো পাখনা যে কর্তন করা জরুরি হয়ে পড়েছে। দুদিন হলো কোনো খোঁজ নেই। ফোন দিতেও কার্পণ্য। খুব তো বড় বড় কথা বলেছিল, মেয়ের খবরও একবার নিল না। দিয়া সারা ঘর মেয়েকে কোলে নিয়ে হাঁটছে। মেয়ে এই বাড়ি আসার পর থেকে কাঁদছে কম। যখনই কাঁদে চাচা যান বাইরে থেকে ঘুরিয়ে আনে। এখানে চাচা যান আছেন বলেই মনে সাহস আছে। কল্পনায় এসে যোগ দিল তাদের মাঝে। অনেক বছর পর নাচের ঘর খুলল দিয়া। কাজের লোকেদের দিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করিয়ে নিল। এই ঘরেই পড়ে আছে সেই দিয়া, যার মনে ছিল অদম্য সাহস, নিজেকে ভালো রাখার, আনন্দে রাখার দক্ষতা, অথচ সময় মানুষকে ছিনিয়ে দেয়। দিয়ার ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। এখন স্বামী, সন্তান সব নিয়ে থাকলেও ভেতরের দিয়া ঘুমন্ত। এ বাড়ির দেখাশোনা করে রাখে। মেয়েটা খুব চটপটে। ছুটে এলো দিয়া আপার ফোন নিয়ে। দিয়া ফোন রিসিভ করলো। সালাম দিয়ে চুপ করে আছে। গম্ভীর স্বরটা ভেসে এলো, শেজা কেমন আছে? আলহামদুলিল্লাহ। কি করছে? আছে কোলে, ঘুমিয়ে গিয়েছে। খেয়েছে? জি। দুপাশ শান্ত। দিয়া শাহেজাকে কোলে নিয়ে সব কামরার দিকে এগিয়ে যাচ্ছে। শাহাদ প্রশ্ন খুঁজতে ব্যস্ত। নিরাশ হয়ে শুধালো, পড়াশোনা কেমন যাচ্ছে? চেষ্টা করছি।
খেয়েছো? জি। ওকে, ঘুমিয়ে পড়ো। ঠিক আছে। আল্লাহ হাফেজ। জি, আল্লাহ হাফিজ। ফোন কেটে যাওয়ার পর ফোনটা বুকে চেপে ধরল। প্রয়োজনও বলা চলে না এই কথোপকথনকে। কথা বাড়াতে ইচ্ছে করেনি দিয়ার। দুদিন পর এসেছে খবর নিতে। কোথায় ছিল দুদিন? ভাবতেই পুনরায় ফোন বেজে উঠল। দিয়া যেন এই কলের আশায় ছিল। রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো স্বর। ফারা, জি। একবার কেমন আছি জিজ্ঞেস করলে না? খেলাম কিনা তাও জিজ্ঞেস করলে না? কিভাবে আছি জানতেও চাইলে না? এতটা নিষ্ঠুরতম আচরণ কি উচিত? দিয়া নিশ্চুপ। দীর্ঘশ্বাস ওপাশ থেকে নিজ থেকেই বলল, তুমি জানতে না চাইলেও বলছি শোনো। গত 2 দিন আমি এক ফোঁটা ঘুমাইনি। হাসপাতাল আর অফিস। আজ বাসায় এলাম কিছুক্ষণ আগে। লিমনের অ্যাক্সিডেন্ট হয়েছে। বাসায় কেউ জানে না। চাচি আম্মুকে বাসায় এনে রেখেছি। সারাদিন ভালোই ছিলাম, ব্যস্ততায়। রুমে ঢোকার পর আমার সব অন্ধকার লাগছে। লিমনের অ্যাক্সিডেন্ট হয়েছে শুনেই মাথা এলোমেলো লাগছে। দিয়া নিজেকে সামলে বলল, লিমন ভাই কেমন আছে? ট্রিটমেন্ট চলছে। ফারা, জি। ভিডিও কল দেই। নিস্তব্ধতা নেমে এসেছে দুবারই 2 কামরায়। একজন সম্মতি দেওয়ার, অন্যজন পাওয়ার অপেক্ষায়। দিয়া স্পষ্ট বুঝতে পারছে শাহাদের চিন্তার পরিধি। কিছুক্ষণ অপেক্ষা করে শাহাদ নিজে থেকেই বলল, ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে, রাখছি। নিজ থেকে লাইন বিচ্ছিন্ন করে ভিডিও কল দিল দিয়া। সাথে সাথে রিসিভ হয়ে গেল। বিধ্বস্ত শাহাদকে দেখে ভেতরটা আঁতকে উঠল। মুখের ভাবটা স্বাভাবিক রেখে বলল, এভাবে শুয়ে পড়েছেন কেন? বাইরে পোশাক না চেঞ্জ করে? শক্তি নেই। মেয়েটাকে একবার দেখাও। ঘুমাচ্ছে। মেয়ের মুখের কাছে ফোনটা নাও, আমি দেখি। দিয়া মেয়ের মুখের সামনে ফোন নিতেই শাহাদ ফোনে আলতো চুমু খেলো। দিয়াকে বলল, ঠিক আছে, ঘুমিয়ে পড়ো, সুস্থ থেকো। খাবেন না? কপালের কাছে হাত দিয়ে চোখ ঢেকে কথা বলছে। এত স্ট্রেস নেওয়া তো ঠিক নয়। হাত না সরিয়ে উত্তর দিল, এনার্জি নাই, রাখছি। টু টু করে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। না খেয়েই ঘুমিয়ে যাবে। এত আশা করে কেন লোকটা? দিয়ার মাঝে মাঝে মনে হয় বুকের উপর মস্ত বড় পাহাড়। সবাই বলে মানুষটা ভুলে ভরা, সে তো জানে মানুষটা মানুষই বটে, কোনো সুপার ন্যাচারাল বিং নয়। অবান্তর চাওয়া পাওয়া নেই। দিয়াও ঘাটাবে না এসব। পরীক্ষা দেওয়া জরুরি। চট করে শোয়া থেকে উঠে আলমারির চতুর্থ তাকে হাত দিয়ে সব ধরনের ফাইল নামিয়ে নেয়। ঘাটাঘাটির এক পর্যায়ে কাঙ্ক্ষিত জিনিস পেয়ে মন কিছুটা ভালো হয়ে গেল। এই তো রেদওয়ানের দ্বিতীয় বিয়ের কাগজপত্রের কপি, সব সাথে ইনফরমেশন। ঘুমানো তো এখন হারাম হয়ে গিয়েছে। গায়ে টি শার্ট চাপিয়ে মাথায় ক্যাপ পরে ঠোঁটের কোনায় কুটিল হাসি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। পড়ার টেবিলেই ঘুমিয়ে পড়ে দিয়া। রুমে বাতি জ্বলছে। হঠাৎ বাইরে ধুপ করে কিছু একটা পড়ার আওয়াজ পেল। জানালা খুলে আশপাশটা দেখলো কিছু দেখা যায় কিনা। দরজায় ঠক ঠক আওয়াজ পেয়ে সাবধানে খুলেই দেখে চাচা। চাচা যান ঘুমাননি? না মা, আপনি আর আমার নাতনি ঠিক আছেন। হ্যাঁ, কেন? একটা চিৎকের চোর এসেছিল, তাড়িয়েছে কাদের আর জমিন মিলে। রুমে ঢুকেছিল। না না, কিছু একটা ধূপ করে পড়ার শব্দ কানে বাজলো। আচ্ছা, সমস্যা নেই, ঘুমান। কোনো সমস্যা হলে ফোন দিয়ে জানাবেন। বেরিয়ে গেল মঈন। দিয়া দরজা আটকে দিল। পকেট থেকে ফোন বের করে কানে দিল মঈন। কথা বলতে বলতে নিচে গেটের সামনে এসে দাঁড়ায় মঈন। হ্যালো জামাই। জি চাচা যান। হ্যাঁ ঠিক আছে, রুম পর্যন্ত যেতে পারেনি। ঠিক আছে, আপনার ভরসায় ওদের পাঠিয়েছি চাচা যান। ফি আমানুল্লাহ, চিন্তা করবেন না জামাই। যতক্ষণ আছে আমার মেয়ে নাতনির কিছুই হতে দিব না। ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে গাট্টা গোট্টা লোকগুলোকে উদ্দেশ্য করে জানান দেন যেন আর দ্বিতীয় ভুল না হয়। ছদ্মবেশে কেউ যেন বাড়িতে প্রবেশ না করে। কল্পনা বেরিয়ে এলো বাবাকে দেখে। বাবার দিকে তাকিয়ে বলল,
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। বাবার নিরাপত্তা জোরদার করুন। দিয়ার যেন কোনো অসুবিধা না হয়। কিছু হলে দুলাভাইকে মুখ দেখাতে পারবেন না। ভিতরটা আপনি দেখেন আম্মা, আপনার আম্মাজান যেন বুঝতে না পারে। এমনি বুকের সমস্যাটা বেড়েছে, দুর্বল হয়ে পড়বে। চিন্তা করবেন না আব্বা, ভেতরে আমি এবং রাখি আছি। মঈন হাসি দিল মেয়ের সাহস দেখে। এই বাড়ির মেয়েগুলো সব কিছুতেই পারদর্শী। ওদের দেখলে মনে হয় কিছুই জানে না, আত্মসম্মান এবং পরিবার রক্ষার্থে সবসময় প্রস্তুত। কল্পনা অন্দরে ঢুকে দেখলো রাখি নিচে বসে কি বানাচ্ছে। এগিয়ে এসে প্রশ্ন শুধালো, কি করছিস? রাখি মুচকি হাসি দিয়ে বলে, আপু এই 3টা রাট দিলাম, আসলেই কোপ, আর এখানে ব্লেড, অজ্ঞান করার ওষুধ। কেন দিল এসব তোকে দুলাভাই? রাখি হাসে। এখন অনেক বছর এই বাড়িতে কাজ করছে, শাহাদের আদেশেই এই বাড়িতে কাজ শুরু করেছিল। এরপর রাখির মা মারা যাওয়ার আর বাড়ির মায়া ছাড়েনি, তাই চায়নি। কল্পনার কথা শুনে হেসে বলল, স্যার আমাকে সব শিখিয়ে দিয়েছে আপু। প্রথমে বুঝি নাই অফিসের সামান্য বুয়ার মেয়েকে কেন এত ট্রেনিং দিয়ে মার্কাট শেখাচ্ছে, আবার নিজ থেকে বেতন দিয়ে আমার পড়াশোনার দায়ভার নিল। এখানে আসার পর দিয়া আপুকে দেখেই বুঝেছিলাম হীরা সামলানোর দায়িত্ব দিয়ে উনি আমার পড়ার দায়িত্ব, খাওয়ানোর দায়িত্ব নিলেন। আমি কি করে তার হীরার গায়ে আঁচল লাগতে দিব? আমাদের ভরসায় আবারও পাঠিয়েছে। কল্পনা হাসে। রাখির মাথায় গাঁটটা মেরে বলে, দুলাভাই এক একটা যোদ্ধা বানিয়েছে সবাইকে, অথচ নিজে থাকছে আড়ালে। রাখি দাঁত দেখিয়ে খিলখিল করে হাসে। শাহাদ ইমরোজ সব জায়গায় সৈন্য যোগ করে নিয়েছে। শাহিন ভিডিও কল দিয়েছে, ভাইজানের স্টাডি রুমে পাঠিয়েছে বোনকে। শিফা একা যেতে ভয় পায় দেখে শেফালিকে নিয়ে গেল। এই রুমের একটা কর্নার শাহিনকে দিয়েছে শাহাদ। শাহিনের নির্দেশ অনুযায়ী সেই ডায়েরি খুঁজে বের করে একটা কোড বলল। এর মাঝে শেফালি বলল, ভাইয়া, বড় ভাইজানের এই রুমে কি আমি পড়ার মতো বই পাবো? শাহিন কিছুটা ভেবে বলল, পেতে পারিস, কিন্তু ভাইজানকে না জানিয়ে ধরিস না। কোথায় কি আছে বলা যায় না, প্রয়োজনীয় কাগজ থাকতে পারে। দুই ভাই বোন কথা বলছে। এর মাঝে শিফা রুমের কর্নারে পর্দা সরিয়ে চকচক করা কাঁচের দরজার মতো জিনিসটা দেখতে চাইল। পর্দা সরাতেই একটা কাঁচের ডোর দেখলো। আগে তো কখনো ওভাবে খেয়াল করেনি। শেফালিকে ডাকলো, আপা দেখো। ডাকতে না ডাকতেই নব ঘুরালো ডোরের। আচমকা খুলে গেল দরজা, আর কর্নারের প্রতিটি বাতি স্বয়ংক্রিয়ভাবে জ্বলে উঠল। শিফা আটকে উঠল। শিফা কাঁপতে কাঁপতে শেফালিকে আগলে ধরে বলল, আপা বাঁচাও, এগুলো কি? শাহিন চেঁচাচ্ছে ওপাশ থেকে। কি ধরেছিস তোরা? শেফালি ব্যাক ক্যামেরা ঘুরাতেই শাহিন হতচকিত হয়েও নিজেকে সামলে বলল, সর এখান থেকে, ভাইজান দেখলে তুলে আছাড় দিবে। এটা সমুদ্রের একটা প্রজেক্টের ব্যাকগ্রাউন্ড ছিল, দেখছিস না পুরনো হয়েছে। শিফা জিজ্ঞেস করল, এত ভয়ঙ্কর ভাইয়া, আগে দেখিনি কেন? স্টাডি রুমে ঢোকার পারমিশন আছে তোদের? এই ডোর লক থাকতো, আজ হয়তো ভাইজান কোনো কাজে খুলেছিল। খবরদার বের হ, ভাইজান আমার উপর রাগ করবে। দরজা লাগিয়ে দে আগের মতো। শেফালি কম্পনরত গলায় বলল, ভাইয়া, কেমন যেন ওয়ালের ব্যাকগ্রাউন্ডটা মনে হচ্ছে প্রতিটা অক্টোপাস জীবন্ত। চোখের মাঝে লাইট জ্বলছে ওদের, আমাদের দিকে তাকিয়ে হাসছে। ধুর পাগলি, বের হয়ে যা বোন, ভাইজান জানলে আমাকে শেষ করে দিবে। ওরা দুজন বেরিয়ে যাওয়ার পরই কল কেটে শাহিন ভাইজানকে কল করার চেষ্টা করছে। এজন্য মারাত্মক অপরাধ, সব দেখবে ক্যামেরায়। দুই বলদকে পাঠানোই ভুল হয়েছে। দোয়া দুরুদ পড়ছে। বোনদের সাবধান করেছে এই কথা যেন বাইরে না বলে, একবার কথা বের হলে তিল তাল হয়ে যাবে। শাহাদ কল রিসিভ করেনি, কিন্তু ফোনে মেসেজ এলো, শাহিন ব্যস্ত আছি, কাজ ঠিক হয়নি। ব্যাস এটুকুই শেষ। হানিমুনে পাঠিয়েছিল শাহিনকে এসব থেকে দূরে থাকতে।
ওখানে গিয়েও গোয়েন্দাগিরি বন্ধ না করার কি শাস্তি হবে ভেবেই শাহিনের ঘাম ছুটে গিয়েছে। রুলস ব্রেক করা সাহাদ পছন্দ করে না, আর এখন তাই হলো। এই বিপদ থেকে রক্ষার জন্য সেজদায় দাঁড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করলো। ভোরের আলো ফুটেছে। শেহজাকে খাইয়ে নামাজ পড়ে কিছুক্ষণ ঘুমানোর জন্য খাটে গা এলিয়ে দিল। সারা রাত চিন্তায় কেটেছে, দরজাটা খোলা রেখেছে। কিছুটা আতঙ্ক মনের মাঝে বিরাজ করছে। পেটের উপর ভারী কিছুর উপস্থিতি বুঝে অতি সত্বর চোখ খুলে পেটের দিকে তাকায়। একটা বড় পুরুষালী হাত দেখে হতচকিত হয়ে চিৎকার দিতে ভুলে গিয়েছে। স্পন্দন এতটাই বেড়ে গিয়েছে, মনে হচ্ছে এই বুঝি প্রাণভোমরা বেরিয়ে এলো। তোষকের নিচে থেকে ধারালো সূক্ষ্ম কাজ কাটা ছুরিটা বের করে ঘাড় ঘড়িয়ে উপস্থিত মানবের বুকে বসাতে যাবে, এমন সময় ধপ করে চোখ খুলে ফেললো সামনের মানব। পুরোপুরি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো মেয়েটা। ডান হাত চেপে ধরেছে মানুষটা, নিজেকে রক্ষা করলো উপস্থিত আক্রমণ থেকে এই মানব। থতমত খেয়ে মারাত্মক ভয় পেয়ে গেল রমণী। সেই হ্যাজেলাই অমসৃণ হাত এক্ষুনি একটা অনর্থ হয়ে যেত। এই সুবিশাল দাদা সাহেবের গড়ে দেওয়া খাটের এক পাশে শাহেজা ঘুমাচ্ছে, অন্য পাশে ছোট্ট ছানার বাবা ওর মাকে আগলে ধরে ঘুমোচ্ছিল। অথচ মা বাবার উপর আক্রমণ করতে গিয়ে ধরা পড়ে যাবে এমন ঘটনা ভীষণ আশ্চর্যজনক। কি বিধ্বংস অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে তো। সাহাদ পত্নীর অশ্রু নিয়ন্ত্রণ করার সর্বাত্মক চেষ্টা বিফলে গেল। গড়িয়ে পড়া অশ্রু সাহাদের গালে পড়ছে টুকটুক করে। হ্যাচকা টানে অর্ধাঙ্গীকে নিচে এনে উপরে উঠে গেল সাহাদ ইমরোজ। ধীরে হাত থেকে ছুরিটা সাবধানে সরিয়ে খাটের পাশের সাইড টেবিলে রেখে কপালে কপাল মিশিয়ে জোরে শ্বাস টানছে। রমণী রক্ষীদয় অস্তমিত। কি করতে যাচ্ছিল? শান্ত হও সাহাদ বধূ। শটা কানে আসতেই ভেতর থেকে জোর পেকে কান্না পাচ্ছে। দমিয়ে রাখা কান্না চোখ বেয়ে পড়ছে বিগলিত অশ্রু সাজে। অন্যদিকে সর্দিতে নাক প্যাচ প্যাচ করছে। সাহাদ মুচকি হেসে খাটের বক্স থেকে টিস্যু নিয়ে বউয়ের নাক চেপে ধরল। শাহেজার জন্য মাথার কাছে সব সময় টিস্যু রাখতে হয়, এভাবে নাক চেপে ধরাতে চোখ খুলে ললনা। বুঝতে চেষ্টা করে কি করছে লোকটা। আশ্চর্য, এমন অদ্ভুত কাজ কেউ করেছে কখনো? একটা টিস্যু ফেলে পুনরায় আর একটা টিস্যু দিয়ে সাহাদ দিয়ার নাক মুছে বলে, যাচ্ছিল তো প্রাণটা। সাদা থানে কেমন দেখাতো আমার হুদবইকে। আবার কেঁদে উঠলে সাহাদ মুখে চেপে ধরে, ধীরে বলে, আস্তে শোনা, মেয়ে উঠবে। ঠিক আছে তো আমি। প্রায় মিনিট 10 অতিক্রম হওয়ার পর বলল, বিশ্বাস করো, তোমাদের ছাড়া ঘুমানো অসম্ভব। একটু তোমার বুকে ঘুমিয়ে চলে যাব, স্রেফ 2 ঘন্টা। বড্ড প্রয়োজন ঘুমটা, and it's enough for me. নিশ্চুপ দিয়া সাহাদ বিনা বাক্য ব্যয় দিয়ার বুকে মাথা রেখে জড়িয়ে ধরে। দিয়া এখনো আতঙ্ক কাটাতে পারছে না। নিজের হাতে কত বড় পাপ করতে যাচ্ছিল। আচমকা নাকের গোড়ায় ব্যথা অনুভব করে। সাহাদের দিকে চাইল। সাহাদ নাকের গোড়ায় চুমু দিয়ে বলল, সরি বউ, অন্য মনস্ক ছিলে তাই। চুলে বিলি কেটে দাও না, একটু ঘুমিয়ে চলে যাব, অনেক কাজ বাকি। দিয়া চুলে বিলি কাটতে কাটতে ভাবে মানুষটা ভেতরটা এখনো বাচ্চাদের মতো সবার যত্ন করতে করতে নিজের যত্ন করাই ভুলে বসেছে। অথচ কেমন বাচ্চামি করছে এখন একটু আদর পেতে। অল্পতেই ঘুমিয়ে পড়ল মানুষটা। এলো কখন? রুমের দরজার দিকে তাকিয়ে দেখে দরজা বন্ধ। নিজেও নিশ্চিন্তে চোখ বুঝল। ঘড়িতে 10:30। সাহাদের ঘুম এখনো ভাঙেনি। 2 ঘন্টা বলে 4 ঘন্টা একই জায়গায়। দেয়ার শরীর অবশ প্রায়। এত বড় সন্ডা গন্ডা একটা মানুষ এই পাখির মতো দিয়ার বুকে শুয়ে শরীরে ভর দিয়ে আছে। আচমকা দিয়া শাহেজার দিকে চোখ যেতেই দেখে মেয়েটা হামাগুড়ি দিয়ে সাহাদের কাছে এলো। পিঠে আলতো থাবা দিচ্ছে, আধো আধো বলি, বাবা বাবা। মেয়ের ডাক কানে বাজতেই সাহাদ ইমরোজের ঘুম ছুটে গেল। হেসে মেয়েকে এক হাতে আগলে নিয়ে জড়িয়ে ধরল। দিয়ার জান যায় যায় অবস্থা। বাপ মেয়ের সব ভর ওর শরীরে। অনেক কষ্টে বলল, কষ্ট হচ্ছে আমার।
চোখ ছোট করে সাহাদ সেদিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে গড়িয়ে নেমে পড়ল বালিশে। শাহেজাকে বুকের উপর বসে অভিযোগ করে বলল, দেখছো আম্মা কিভাবে কথা বলে? এইটুকু তোমার মা? আঙুলের একটুখানি মেয়েকে দেখিয়ে পুনরায় বলে, একদম এইটুকু তোমার মা। আমাকে ধমক দেয় কিভাবে? যাব না আর তোমার ওই পচা মায়ের বুকে। আমরা বাপ মেয়ে কেমন? জঙ্গলে গিয়ে তুমি আমি বাস করব, গাছের উপর একটা দোতলা বাড়ি বানাবো। দিয়া ভেবে পায় না, কি সাংঘাতিক, জঙ্গলে যাবে মানে? মাথা চুলকে এমপি আবার বলে, না না, দোতলা বানানো কঠিন হবে জঙ্গলে। একতলা এনাফ। একতলা বানিয়ে তুমি আমি থাকবো। মাঝে মাঝে জঙ্গলে নদী থেকে মাছ ধরবো, ফলমূল তুলবো, কেমন? চাইলে আমরা হরিণও খেতে পারবো। এরপর বাবা মেয়ের সুখের পরিবার। ঠিক আছে বাবা? মেয়েটা কি বুঝলো আল্লাহ জানে। সাহাদের কথায় সায় দিয়ে মাথা নাড়িয়ে বলে, বাবা বাবা। এই তো সায় দিয়েছে আমার আদর। মিনি মিনি খুচিমুচি বারবি সিন্ড্রেলা। দিয়া চোখ বড় করে সব দেখে যাচ্ছে। মাথাটা মনে হয় গিয়েছে এই লোকের, কি সব আবল তাবল বকছে। উঠে গেল শোয়া থেকে। প্রশ্ন করতে ইচ্ছে করছে কি করে এলো, তবে এখন না, পরে। পা বাড়ালো বাইরে যাবার উদ্দেশ্যে, চলে যাবে এমন সময় গান ধরল সাহাদ। সুন্দরী চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? ইয়া আল্লাহ, কি সব বকাটে গান! কে বলবে এই লোক এমপি শাহাদ ইমরোজ, এক্স কমান্ডার, এমন চরিত্র গত কয়েক বছরেও দেখেনি। কিছুটা রেগে বলল, বখাটেপনা করছেন কেন? শাহাদ অবাক হওয়ার ভান করে বলে, আমি তো বখাটেই। কি? না হলে ভোরে এসে এক আবেদনময়ী ললনার ব্যক্তিগত কামরায় ঢুকে তার উষ্ণ মোলায়েম কামুকতাপূর্ণ উদরে হাত রেখে তাকে জড়িয়ে ধরে ঘুমানোর সাহস করতাম না? এমপি সাহেব। জি ম্যাডাম। কথাটা এমন ছিঁড়ে কেন? আমি আপনার বিবাহিত স্ত্রী, অপরিচিতা নারী নই। এক্স্যাক্টলি বেগম সাহাদ, এটাই বোঝাতে চাইছিলাম। আপনি মানেন তা? যদি মানেন তবে এমন দুচ্ছাই ব্যবহার কেন এই অবলার প্রতি? একটুখানি আদরই তো চেয়েছিলাম। চলেই তো যাব এখন। যান, নাস্তার ব্যবস্থা করুন, আমাদের বাবা মেয়েকে খাইয়ে দিন। আপনার মাথায় সমস্যা দেখা দিয়েছে। আমারও তাই মনে হয়, তবে শান্তি পাই এই ভেবে যে সমস্যাটা আমার একান্ত নারীটার জন্যই। কথা বাড়াবেন না, গো ফার্স্ট। আবার মেয়েকে নিয়ে খেলা শুরু করে দিয়েছে। মেয়েকে কাতুকুতু দিয়ে হাসাচ্ছে। দিয়া স্তব্ধ হয়ে দেখেছে এই কোন সাহাদ। মাঝে মাঝে ওর নিজেকে পাগল লাগে। অপরিচিত পুরুষ স্বামী হলো, ভালোবাসা দেওয়া স্বামীটা ভুল বুঝে দূরে সরিয়ে দিল। অসুস্থতা কাটিয়ে আসা মানুষটা ভালোবেসে বুকে আগলে নিল। এখন এর আচরণ সম্পূর্ণ নতুন। দুষ্টু বাচ্চামিতে মেতে ওঠা প্রেমিক পুরুষ। মানুষটার আকস্মিক কথাগুলো দিয়ার ভাবনার ছেদ ঘটায়। আমি খুব সুন্দর, আমি জানি। আমার হ্যাজাল আইয়ের প্রেমে অন্ধ নারী জাতি শরীর থেকে মন মাতানো পারফিউমের ফ্র্যাগ্রেন্সে আমাকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে, তাও বুঝি। হয়তো এলোমেলো চুমু খেতে ইচ্ছে করছে আপনার। লজ্জা পেতে হবে না। দূর থেকে এভাবে না দেখে বললেই তো পারেন, শাহাদ আই নিজ ইউ। ব্যাস, এতটুকু এনাফ। বলতে দেরি শাহাদ ঝাঁপিয়ে পড়তে সময় নেবে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আকলমন্দ কে লিয়ে ইশারাই কাফি হ্যাঁ, নো প্রবলেম, আসছি। বলেই খাট থেকে নেমে যাবে এমন সময় দিয়া দরজা খুলে বেরিয়ে গেল। পাগলটা আবার নতুন কি পাগলামি করবে আল্লাহই জানে। দরজা থেকে বের হয়েই দিয়া হাসির শব্দ শুনতে পেল ভেতরে। নিশ্চিত ভেতরে মেয়ের সাথে তাকে নিয়ে তামাশা করছে। কি থেকে কি হয়ে গেল ওর। মইনের সাথে কথা বলছে স্বাভাবিক ভঙ্গিতে। শাহাদের এই স্বাভাবিকতা মইনকে ভাবাচ্ছে। গত রাতে বাইক চালিয়ে উড়ে এসেছে যখন শুনেছে বাড়িতে সন্দেহজনক গুপ্তচর ধরা পড়েছে। এভাবে এসে পড়বে মইন ভাবতে পারেনি। স্ত্রী সন্তানের প্রতি তৎপরতা দেখে মইন মন থেকে দোয়া দিচ্ছে, এখন ভাই বেঁচে থাকলে মেয়ের সুখে থাকার চিত্র দেখলে খুব খুশি হতেন। তাকিয়ে দেখছে কিভাবে এত যত্ন করে একজন বাবা মেয়েকে কোলে নিয়ে রুটি খাচ্ছে। বাবারা যেমনই হোক, যত দায়িত্বই থাকুক, সন্তানের মায়া পৃথিবীর সব কিছুর কাছে তুচ্ছ। শাহেজা হাত বাড়াচ্ছে খাবারটার দিকে।
মধুতে চুপিয়ে হালকা মেয়েকে দিচ্ছে, মেয়েটা খাবে না। মেয়ের জন্য করা সুজির পায়েসও মুখে দিতেই হুশ করে ফেলে দিচ্ছে। মাংসের ঝোল চুবানো রুটি তো এই মেয়ে খেতে পারবে না, তবুও আগ্রহ। শাহাদ মেয়ের দিকে তাকিয়ে বলে, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।